আজকের ক্লাসে আমরা সিটিজেনশিপ বা নাগরিকতা নিয়ে আলোচনা করব। পৃথিবীর অন্যান্য যে কোনো আধুনিক দেশের মতো ভারতবর্ষ দু ধরনের মানুষ বাস করে। একটা হচ্ছে সিটিজেন বা নাগরিক, আর একটা হচ্ছে এলিয়েন বা বিদেশি ব্যক্তি। এই যে যারা সিটিজেন হয় তারা দেশের সম্পূর্ণ সদস্য এবং দেশের প্রতি আনুগত্য প্রদর্শন করে, সেই সঙ্গে তারা সিভিল এবং পলিটিক্যাল রাইট ভোগ করে। কিন্তু যারা এলিয়েন্স বা বিদেশি ব্যক্তি হয় তারা অন্য কোনো দেশের নাগরিক হয়। ভারতবর্ষ হচ্ছে তাদের প্লেস অফ রেসিডেন্ট, এবং তারা যখন ভারতবর্ষে থাকে তখন বিভিন্ন পাবলিক সার্ভিস যেমন জল, বিদ্যুৎ, চিকিৎসা, যানবাহন এগুলো ওরা অর্থের বিনিময়ে ভোগ করতে পারে। আমাদের সংবিধানে কিছু অধিকার দেওয়া হয়েছে যেগুলো এক্সক্লুসিভলি সিটিজেনদের জন্য, যেমন 15 নম্বর ধারায় বলা হচ্ছে রাইট এগেনস্ট ডিসক্রিমিনেশন, 16তে বলা হচ্ছে রাইট টু ইকুয়ালিটি অ্যান্ড অপরচুনিটি, 19 নম্বর ধারায় বলা হচ্ছে রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, 29 আর 30 নম্বর ধারায় কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস এর কথা বলা হচ্ছে। এছাড়া নাগরিকরাই কেবলমাত্র নির্বাচন করা এবং নির্বাচিত হওয়ার অধিকার ভোগ করে। আমরা যখন সংবিধানে নাগরিকতা নিয়ে কথা বলি তখন সংবিধানের পার্ট 2 এবং 5 থেকে 11 নম্বর ধারায় এই নাগরিকতা নিয়ে আলোচনা করছে। তবে এখানে একটা ব্যাপার হলো, এই পার্ট 2 এবং 5 থেকে 11 নম্বর ধারা কেবলমাত্র 1950 সালের 26শে জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ যবে থেকে আমাদের সংবিধান কার্যকর হচ্ছে সেই সময় পর্যন্ত নাগরিকতা সংক্রান্ত বিষয় নিয়ে ডিল করে। এর পরবর্তীকালে নাগরিকতা সংক্রান্ত বিষয় নিয়ে ডিল করার জন্য পার্লামেন্টকে ক্ষমতায়িত করা হয়েছে, যে পার্লামেন্ট আইন প্রণয়ন করে পরবর্তীকালে বিষয়গুলোকে দেখবে। সেই অনুসারে 1955 সালে সিটিজেনশিপ অ্যাক্ট পাস হয়, এবং এই অ্যাক্টটা পরবর্তীকালে সময়ের সাথে সাথে তাল মিলিয়ে বহুবার সংশোধিত হয়, এবং কতকগুলো গুরুত্বপূর্ণ সংশোধন হলো 1986, 1992, 2003, 2005, 15 এবং লেটেস্ট সংশোধন হচ্ছে 2019। এবার আমরা দেখে নেব যে আমাদের 5 থেকে 11 নম্বর ধারায় কি কি বলা হচ্ছে। প্রথমে আমরা দেখে নেব আর্টিকেল 5। আর্টিকেল 5 তাদেরকে নাগরিকতা দেওয়ার কথা বলছে যাদের কাছে ডোমিসাইল আছে। এই ডোমিসাইল শব্দটা আসে ডোম শব্দ থেকে, যার অর্থ হচ্ছে ঘর। এই পদ্ধতিতে নাগরিকতা পেতে গেলে এই 3টে কন্ডিশনে যে কোনো একটা থাকার কথা বলা হয়। কি কি কন্ডিশন? প্রথমত, হয় তাকে ভারতবর্ষে জন্মাতে হবে। দ্বিতীয়ত, সেই ব্যক্তির বাবা বা মা কেউ একজন যদি ভারতবর্ষে জন্মায়, অথবা যদি সেই ব্যক্তি ভারতবর্ষের সংবিধান কার্যকর হওয়ার আগে থেকে 5 বছর যদি ভারতবর্ষে থাকে, তাহলে সে অটোমেটিক নাগরিকতা পেয়ে যাবে। এই 3টে যে কোনো একটা ফুলফিল হলেই আর্টিকেল 5 অনুসারে সে নাগরিকতা পেয়ে যাবে। কিন্তু এখানে ইন্ডিয়া বলতে কিন্তু আনডিভাইডেড ইন্ডিয়ার কথা বলা হচ্ছে, অর্থাৎ দেশ স্বাধীন হওয়ার আগে 1935 সালের ভারত শাসন আইনের যে ম্যাপটা মেনশন করা আছে সেই ইন্ডিয়ার কথা বলা হচ্ছে। নেক্সট আমরা চলে আসবো আর্টিকেল 6। আমরা জানি আমাদের ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন মুসলিম প্রধান এলাকা নিয়ে পাকিস্তান তৈরি হয়েছিল এবং বাকি সমস্ত অঞ্চল নিয়ে ভারতবর্ষ তৈরি হয়েছিল। কিন্তু তারপরেও বহু মানুষের পাকিস্তান থেকে ভারতবর্ষে আসার ছিল এবং বহু মানুষের ভারত থেকে পাকিস্তানে যাওয়ার ছিল। তো পাকিস্তান থেকে যে সমস্ত মানুষ ভারতবর্ষে আসছে তাদেরকে কিভাবে নাগরিকতা দেওয়া হবে সেটার কথা আর্টিকেল 6 বলে। আর্টিকেল 6 বলে যে যারা পাকিস্তান থেকে ভারতবর্ষে আসছে তাদের বাবা মায়ের একজন অথবা গ্র্যান্ড প্যারেন্টস এর কেউ একজন যদি আনডিভাইডেড ইন্ডিয়াতে জন্মায় তাহলে তাকে নাগরিকতা দেওয়া হবে। তবে এখানে দুটো ডেট মেনশন করা হয়। একটা বলা হয় 1948-এর 19শে জুলাইয়ের আগে যদি এসে থাকে তাহলে তারা অটোমেটিক নাগরিকতা পেয়ে যাবে, সেখানে কোনো প্রশ্ন করা হবে না। কিন্তু যদি 19শে জুলাই 1948-এর পরে ভারতবর্ষে আসে তাহলে তাকে প্রথম 6 মাস অর্ডিনারি রেসিডেন্ট হিসেবে ভারতবর্ষে থাকতে হবে, তারপরে তারা নাগরিকতা পাবে। এরপর আমরা আসবো আর্টিকেল 7। আর্টিকেল 6 তাদেরকে নাগরিকতা দেওয়ার কথা বলেছিল যে যারা পাকিস্তান থেকে ভারতবর্ষে আসছে। কিন্তু আর্টিকেল 7 বলে যে যারা ভারতবর্ষ ছেড়ে পাকিস্তানে চলে গেছিল 1 মার্চ 1947-এর পর, কিন্তু তারা ওখানে গিয়ে দেখছে যে পরিস্থিতি খুব একটা ভালো নয়, তারা সেখানে থাকতে পারবে না এবং তারা ভারতবর্ষে আবার ফিরে আসতে চায়, সেই সমস্ত ব্যক্তিকে নাগরিকতা দেওয়ার কথা বলে আর্টিকেল 7। এবং আর্টিকেল 7 বলে এইরকম ফিরে আসা ব্যক্তিরা যদি নাগরিকতা পেতে চায় তাহলে তাদেরকে প্রাথমিকভাবে 6 মাস অর্ডিনারি রেসিডেন্ট হিসেবে ভারতবর্ষে থাকতে হবে, তারপরে তাদেরকে নাগরিকতা দেওয়া হবে। 8 নম্বর ধারায় বলা হচ্ছে যে একজন ব্যক্তি যে চাকরি সূত্রে বাইরের দেশে থাকে কিন্তু সেই দেশে সে অর্ডিনারি রেসিডেন্ট, কিন্তু সে ভারতবর্ষে নাগরিকতা পেতে চায়,
এক্ষেত্রে বলা হয় সেই ব্যক্তির বাবা মায়ের একজন অথবা গ্র্যান্ড প্যারেন্টস এর কেউ একজন যদি আনডিভাইডেড ইন্ডিয়াতে জন্মায়, তাহলে সে নাগরিকতার জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। সে তাকে কি করতে হবে, সে যে দেশে থাকে সেই দেশের ভারতের যে বিদেশ দপ্তর আছে সেখানে গিয়ে সে নিজেকে নাগরিক হিসেবে রেজিস্টার করতে পারে। তাহলে 5 থেকে 8 নম্বর ধারায় আমরা কি কি দেখলাম? 5 নম্বর ধারায় দেখলাম যার কাছে ডোমিসাইল আছে সে নাগরিকতা পেতে পারে। 6-এ দেখলাম যে একজন ব্যক্তি যে পাকিস্তান থেকে মাইগ্রেটেড হয়ে ভারতবর্ষে আসছে সে নাগরিকতা পাবে। 7-এ দেখলাম একজন ব্যক্তি যে ভারত থেকে মাইগ্রেটেড হয়ে পাকিস্তানে চলে গিয়েছিল কিন্তু আবার ফিরে এসছে, সে নাগরিকতা কিভাবে পাবে। আর 8-এ দেখলাম দেশের বাইরে বসবাস করে অর্ডিনারি রেসিডেন্ট হিসেবে সে কিভাবে নাগরিকতা পেতে পারে। এরপরে আমরা চলে আসবো 9 নম্বর ধারা। 9 নম্বর ধারা বলে কোনো একজন ব্যক্তি যে ভারতের নাগরিক সে কিন্তু আর অন্য কোনো দেশের নাগরিক হতে পারবে না। ভলেন্টিয়ারিলিও সে কিন্তু অন্য কোনো দেশের নাগরিকতা গ্রহণ করতে পারবে না, কারণ ভারতবর্ষে দ্বি-নাগরিকত্বের কোনো ব্যবস্থা নেই। নেক্সট হচ্ছে আর্টিকেল 10। আর্টিকেল 10 বলে যে যে ভারতবর্ষের নাগরিক সে ভারতের নাগরিকই থাকবে। অর্থাৎ আমরা যেমন দেখি যে আমাদের যে ড্রাইভিং লাইসেন্স হয়, এই ড্রাইভিং লাইসেন্সটা একটা সময় অন্তর সেটাকে রিনিউ করতে হয়, অর্থাৎ তার ভ্যালিডিটি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে। কিন্তু ভারতবর্ষের নাগরিকতার কোনো ভ্যালিডিটি নেই। যে ভারতবর্ষের নাগরিক সে আজীবন দেশের নাগরিক থাকবে, যদি না কোনো অপরাধমূলক কাজে বা অন্য কোনো কারণে সে ডিসকোয়ালিফাই হয়। নেক্সট আমরা চলে আসবো আর্টিকেল 11। আর্টিকেল 11 পার্লামেন্টকে ক্ষমতায়িত করে যে 1950 সালের 26শে জানুয়ারির পরবর্তী সময় নাগরিকতা সংক্রান্ত বিষয়সমূহকে দেখার জন্য, এবং বলে যে পার্লামেন্টই একমাত্র নাগরিকতা সংক্রান্ত আইন প্রণয়ন করতে পারবে। এবং এই কথা মাথায় রেখে 1955 সালে নাগরিকতা আইন পাশ হয়। এবং এই 1955 সালের নাগরিকতা আইন অনুসারে আবার আমরা 5 ভাবে নাগরিকতা পেতে পারি। প্রথম হচ্ছে বাই বার্থ, 2 নম্বর বাই ডিসেন্ট, বাই রেজিস্ট্রেশন, বাই ন্যাচারালাইজেশন আর বাই ইনকর্পোরেশন অফ টেরিটরি। এবার এই 5টাকে আবার একটু আলাদা আলাদা করে আমরা দেখে নেব। প্রথমে আমরা দেখব বাই বার্থ বা জন্মসূত্রে কিভাবে নাগরিকতা পাওয়া যায়। বলা হয় যে যে ভারতবর্ষে জন্মাবে তাকে নাগরিকতা দেয়া হবে, তবে এখানে কতগুলো গুরুত্বপূর্ণ ডেট মেনশন করা হয়। প্রথম বলা হয় যে কেউ যদি 26শে জানুয়ারি 1950-এর পরে এবং 1 জুলাই 1987-র আগে ভারতবর্ষে জন্মায়, তাহলে তার জন্মের সময় বাবা মায়ের ন্যাশনালিটি দেখা হবে না, তাকে নাগরিকতা দিয়ে দেওয়া হবে। দ্বিতীয়ত বলা হয় কেউ যদি 1 জুলাই 1987 ওই দিনে অথবা তার পরে ভারতবর্ষে জন্মায়, তাহলে তার জন্মের সময় বাবা মায়ের যে কোনো একজনকে ভারতবর্ষের নাগরিক থাকতে হবে। তৃতীয়ত বলা হয় কেউ যদি 3 ডিসেম্বর 2004 সালে ওই দিন থেকে অথবা তার পরে ভারতবর্ষে জন্মায়, তাহলে তার জন্মের সময় বাবা মা উভয়কেই ভারতের নাগরিক হতে হবে। অথবা কেউ একজন যদি বিদেশি হন তার কাছে এই সার্টিফিকেট থাকতে হবে যে তিনি ইললিগাল মাইগ্রেন্ট নন। এবং লাস্ট বলা হয় যে ভারতবর্ষে যে সমস্ত ডিপ্লোম্যাটরা চাকরি সূত্রে ভারতবর্ষে থাকেন এবং সেই সময় যদি তাদের সন্তান জন্মায়, তারা কিন্তু জন্মসূত্রে ভারতবর্ষের নাগরিকতা পাবে না। নেক্সট হচ্ছে বাই ডিসেন্ট বা বংশোদ্ভূত হওয়ার কারণে। এখানেও কতগুলো গুরুত্বপূর্ণ ডেট মেনশন করা হয়। বলা হয় কেউ যদি 26শে জানুয়ারি 1950-এর পরে এবং 1992 10ই ডিসেম্বরের আগে ভারতবর্ষের বাইরে জন্মায়, তাহলে সেই সময় যদি তার বাবার ভারতবর্ষের নাগরিকতা থেকে থাকে, তাহলে সে ভারতের নাগরিকতা পেয়ে যাবে। দ্বিতীয়ত বলা হয় যারা 10ই ডিসেম্বর 1992-এর পরে ভারতবর্ষের বাইরে জন্মাবে, তাদের বাবা বা মায়ের কারোর একটা যদি ভারতবর্ষের নাগরিকতা থেকে থাকে তার জন্মের সময়, তাহলে সে ভারতবর্ষের নাগরিকতা পেয়ে যাবে। তৃতীয়ত বলা হয় 2004 সালের 3 ডিসেম্বরের পরে যে সমস্ত বাচ্চারা দেশের বাইরে জন্মাবে, তাই তাদের জন্মের 1 বছরের মধ্যে ভারতীয় দূতাবাসে তাদের বাবা মাকে সেটা রেজিস্টার করাতে হবে। যদি সেই 1 বছর টাইমটা পেরিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের একটা অনুমতির প্রয়োজন হয়। নেক্সট হচ্ছে বাই রেজিস্ট্রেশন। এই পদ্ধতিতেও ভারতবর্ষের নাগরিকতা পাওয়া যায়। যদি দেখা যায় কোনো ব্যক্তি ইন্ডিয়ান অরিজিন বলতে সেই ব্যক্তি হয় আনডিভাইডেড ইন্ডিয়াতে জন্মেছে, অথবা তার বাবা মায়ের কেউ একজন আনডিভাইডেড ইন্ডিয়াতে জন্মেছে, অথবা দেখা গেল সে এমন একটা টেরিটরিতে জন্মেছে যেটা 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষের অন্তর্ভুক্ত হচ্ছে, অর্থাৎ হায়দ্রাবাদ, কাশ্মীর এরকম জায়গায় যদি হয়, তাহলে সেই ব্যক্তি এই রেজিস্ট্রেশনের মাধ্যমে ভারতবর্ষের নাগরিকতা পেতে পারে। তবে এখানে তাকে কিছু শর্ত পূরণ করতে হয়। সে যবে ভারতবর্ষের নাগরিকতা পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করবে তার আগে 7
বছর তাকে ভারতে অর্ডিনারি রেসিডেন্ট হিসেবে থাকতে হবে। অথবা এরকমও হতে পারে যে কোনো ব্যক্তি ভারতবর্ষের কাউকে বিবাহ করেছে এবং বিবাহ সূত্রে সে 7 বছর ধরে ভারতবর্ষে আছে, তাহলেও সে এই রেজিস্ট্রেশনের মাধ্যমে ভারতবর্ষের নাগরিক হতে পারবে। নেক্সট হচ্ছে বাই ন্যাচারালাইজেশন। এই পদ্ধতিতে বিদেশিরা ভারতের নাগরিকতা পেতে পারে, তবে এক্ষেত্রে কতগুলো শর্ত আছে। প্রথমত, সেই ব্যক্তিকে ইললিগাল মাইগ্রেন্ট হলে চলবে না। দ্বিতীয়ত, তাকে এমন দেশে নাগরিক হতে হবে বা তাকে এমন দেশ থেকে আসতে হবে যে দেশে ভারতীয়দেরকেও নাগরিক হিসেবে অ্যালাউ করা হয়। অর্থাৎ দেখা গেল এমন কোনো দেশ থেকে এলো যে দেশে কোনো শর্ত পূরণে ভারতীয়দেরকে নাগরিকতা দেওয়া হবে না, সেই রকম দেশের লোককে কিন্তু ভারতেও নাগরিকতা দেওয়া হবে না। তৃতীয়ত, সে কিন্তু যখনই ভারতের নাগরিকতার জন্য অ্যাপ্লিকেশন করবে তাকে কিন্তু তার ওই দেশের নাগরিকতা ত্যাগ করতে হবে, কারণ ভারতবর্ষে দ্বি নাগরিকত্ব নেই। থার্ড, এখানে কিন্তু একটা টাইম পিরিয়ড খুব ইম্পর্টেন্ট। ধরা যাক সে একজন ব্যক্তি ভারতবর্ষের নাগরিকতা পাওয়ার জন্য 7 জুলাই 2025 সালে অ্যাপ্লাই করছে। তো 2025 সালে সে যখন অ্যাপ্লিকেশন করছে তার আগের 12 মাস সে ভারতবর্ষ ছেড়ে কোথাও যেতে পারবে না। অর্থাৎ 7 জুলাই 2024 থেকে তাকে একটানা ভারতবর্ষে থাকতে হবে। তারপরে এই 2024 থেকে আগের 14 বছরের মধ্যে 11 বছর তাকে কিন্তু একটানা ভারতবর্ষের অর্ডিনারি রেসিডেন্ট হিসেবে থাকতে পারবে, তবেই সে ভারতবর্ষের নাগরিকতার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়া তার গুড ক্যারেক্টার হতে হবে। তাকে আমাদের যে 8 শিডিউলে 22টা ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে, সেই ল্যাঙ্গুয়েজের মধ্যে কোনো একটা কি দুটো অন্তত কাজ চালানোর মতো জানতে হবে। এছাড়া সে ভারতবর্ষের সংবিধান মেনে চলবে, এই ওথ নিতে হবে। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় এই পদ্ধতির নাগরিকতা দেওয়াটা সাবজেক্টিভ ম্যাটার। দেখা গেল কেউ একজন আর্ট, ফিলোসফি, কালচার এই সমস্ত দিকে খুবই প্রসিদ্ধ একজন ব্যক্তি এবং তিনি ভারতবর্ষের নাগরিকতা পেতে চাইছেন। অনেক ক্ষেত্রে দেখা যায় এই সমস্ত সব কন্ডিশনগুলো ফুলফিল না হলেও তাকে নাগরিকতা দেওয়া হচ্ছে। নেক্সট হচ্ছে বাই ইনকর্পোরেশন। ভারত যদি কোনো ফরেন টেরিটরিকে অ্যাকোয়ার করে তাহলে সেই জায়গার লোকজনরা এই পদ্ধতিতে নাগরিকতা পায়। পার্লামেন্ট একটা আইন প্রণয়নের মধ্য দিয়ে সেই জায়গার মানুষজনকে নাগরিকতা দিতে পারে। যেমন পন্ডিচেরিকে যখন ভারতবর্ষের অন্তর্ভুক্ত করা হয় তখন 1955 সালে ভারতের নাগরিকতা আইন অনুসারে একটা অর্ডার পাস করা হয় 1962 সালে এবং পন্ডিচেরির মানুষজনকে নাগরিকতা দেওয়া হয়। এরপরে আমরা দেখে নেব কি কি কারণে নাগরিকতা চলে যেতে পারে। প্রথমত, কেউ যদি স্বেচ্ছায় নাগরিকতা ত্যাগ করে তাহলে চলে যেতে পারে নাগরিকতা। দ্বিতীয়ত, কেউ যদি অন্য কোনো দেশের নাগরিকতা গ্রহণ করে তাহলে তার নাগরিকতা অটোমেটিক চলে যায়, তাকে বলা হয় টার্মিনেশন। আর তৃতীয়ত, এটা বাই ন্যাচারালাইজেশন আর বাই রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে যারা নাগরিকতা পায় তাদের জন্য প্রযোজ্য। তারা যদি নাগরিকতা নেওয়ার সময় কোনো ভুল তথ্য দেয় এবং সেটা পরবর্তীকালে জানা যায় তাহলে তার নাগরিকতা চলে যেতে পারে বাই ডিপ্রাইভেশনের মধ্য দিয়ে। তাহলে আজকের ক্লাসে আমরা দেখে নিলাম যে 5 থেকে 11 নম্বর ধারায় সংবিধানে কি কিভাবে নাগরিকতা পাওয়ার কথা বলা হচ্ছে। এছাড়া 1955 সালের নাগরিকতা আইন 5টা পদ্ধতিতে আমাদেরকে নাগরিকতা দিচ্ছে। প্রথমত বাই বার্থ, বাই ডিসেন্ট, বাই রেজিস্ট্রেশন, বাই ন্যাচারালাইজেশন আর ইনকর্পোরেশন অফ টেরিটরি। এই 5 ভাবে আমরা নাগরিকতা পেতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।